লাখো মানুষের অশ্রুসিক্ত প্রার্থনায় ইমাম খামেনির জানাজা, বিশ্ব নেতাদের স্মরণ উপস্থিতি। সরকারি প্রচারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ, সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান। ইতিহাসকে সঙ্গে করে কোয়ার্টারের লড়াইয়ে ব্রাজিলের সামনে নরওয়ে, ভিনি হল্যান্ড দ্বৈরথ নিয়ে কৌতূহল। দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে, চিফ প্রসিকিউটর। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। এবারে অন্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী কঠোর নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনো হুমকিতে পড়বে না। জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করে, সেই অনুযায়ী নিরাপত্তা কৌশল নেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 51তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন, জানাচ্ছেন হাসান মাহমুদ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত পিজিআর এর 51তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিজিআরের কোয়ার্টার গার্ড পরিদর্শন করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন সরকার প্রধান। হেডকোয়ার্টার চত্বরে বৃক্ষরোপণ করে অংশ নেন দোয়ায়। পরে শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে প্রীতিভোজে অংশ নিয়ে অতিথিদের সাথে কুশল বিনিময় করেন। রীতি অনুযায়ী 51তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধানমন্ত্রী। পিজিআরের পক্ষ থেকে তাঁর হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছা স্মারক। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে শাহাদাত বরণকারী 5 পিজিআর সদস্যকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। 81 সালের 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের সময় কর্তব্য পালনরত পিজিআরের কয়েকজন সদস্য শহীদ হয়েছিলেন। আজকের এই দিনে আমি পিজিআরের সেই সকল শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে বাহিনীগুলোর দেশপ্রেম ও পেশাদারিত্বকে ধারণ করে কাজ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। সরকারি কর্মসূচি সহ বিভিন্ন আচার অনুষ্ঠানে জনগণের সাথে সরকার প্রধানের সম্পর্কের দূরত্ব যাতে তৈরি না হয়, সেভাবে নিরাপত্তা কৌশল নিতেও পিজিআরকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আপনাদের প্রতি আমার আহ্বান, নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। নতুন বিশ্ব বাস্তবতায় সশস্ত্র বাহিনী সহ বিশেষায়িত বাহিনীগুলোকে যুগোপযোগী ও আধুনিক করার আশ্বাস দেন সরকার প্রধান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সরকারি অনুষ্ঠানের প্রচারে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচারণামূলক উপকরণের নকশায় অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দেবার নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে। পাশাপাশি পরিপত্রে বলা হয়েছে, প্রচারণামূলক উপকরণের নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10 টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিটের সঙ্গে একটি উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও প্রকাশ করা হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সচিব মোহাম্মদ শহীদুল হাসান উপস্থিত ছিলেন। ফিরছি অন্য প্রসঙ্গে। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনার দেশে ফিরে বিচার মোকাবেলা করা উচিত বলেও মনে করেন চিফ প্রসিকিউটর। আমিনুল ইসলাম আরও বলেন, আওয়ামী লীগই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাস বিরোধী আইন তৈরি করেছিল। এখন এই দুই আইনেই দলটির বিচার করা সম্ভব। আমাদের এখানে যে ইনভেস্টিগেশনটা চলমান আছে, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ নাই। তদন্ত সংস্থা স্বাধীনভাবে তদন্ত করছে। যদি আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে প্রাথমিক অভিযোগ প্রমাণিত হয়, তারা আমার কাছে রিপোর্ট সাবমিট করলে প্রয়োজনীয় ব্যবস্থা আমি নিব। ট্রাইব্যুনালে আমাদের একই আইন আছে, আওয়ামী লীগের সংগঠনটিকে ব্যান করে দেওয়ার বিধান আছে। মারা গেছেন প্রাবন্ধিক, রাষ্ট্রচিন্তাবিদ এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মিরপুরের একটি হাসপাতালে নেওয়া হলে বেলা ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৮৫ বছর বয়সী বরেণ্য এই শিক্ষাবিদ ১৯৪০ সালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জন্ম নেন। তার গোটা পেশা জীবন কাটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে গবেষণা ও শিক্ষকতায়। ২০১১ সালে তিনি অবসর গ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ঢাকা শহরের মুক্তিযোদ্ধাদের অর্থ সংগ্রহ ও আশ্রয় দিয়ে সহায়তা করেন। অধ্যাপক ফজলুল হক ২০১৫ সালে রাজধানীর আজিজ সুপারমার্কেটে নিজ অফিসে সন্ত্রাসী হামলায় নিহত জাগৃতি প্রকাশনের স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনের বাবা। কাল বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে গুণী শিক্ষকের জানাজা অনুষ্ঠিত হবে। এ যেন ঘোড়ার আগে গাড়ি জোড়া। ঢাকার শাহবাগে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের ভবন নির্মাণ কাজ কবে শেষ হবে তা নিশ্চিত করে কেউ বলতে না পারলেও লিফট, স্কেলেটর, এসি সহ আনুষাঙ্গিক যন্ত্রপাতি কিনে ফেলেছে গণপূর্ত অধিদপ্তর। ফলে এসব যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে যেমন বাড়ছে খরচ, তেমনি রয়েছে নষ্ট হবার আশঙ্কা। ৬ বছরেও শেষ না হওয়া এই প্রকল্পের মেয়াদ বাড়ানোর সাথে সাথে নির্মাণ খরচ বেড়েছে প্রায় ১০০ কোটি টাকা। ওবায়দুল্লাহ মামুনের ২ পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের পাশ ঘেঁষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাবলিক লাইব্রেরির ভেতরে প্রবেশ করলেও অন্যরকম ভালো লাগা কাজ করত। প্রাচীন নির্মাণ শৈলী, সিঁড়ি, বসার জায়গা, গাছপালায় ঘেরা ছিল গ্রন্থাগারটি। এটিকে আধুনিক ও বড় পরিসর করতে ২০২১ সালে ৫২৪ কোটি টাকা খরচে প্রকল্প দেয় সরকার। ২০২৪ সালের ডিসেম্বরে শেষ করার কথা থাকলেও ২০২৬ সালের মে পর্যন্ত প্রকল্পের কাজ হয়েছে অর্ধেকেরও কম। আর ইলেকট্রিক্যাল মেকানিক্যালের কাজ হয়েছে মাত্র ২০ ভাগ। ভবন নির্মাণের অগ্রগতি না থাকলেও কেনাকাটা শেষ হয়েছে লিফট, এসকেলেটর সহ গুরুত্বপূর্ণ ইলেকট্রিক্যাল সামগ্রী, যা এখন নষ্ট হওয়ার পথে। পাবলিক লাইব্রেরি বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা এখন কংক্রিটের উপর স্টিলের স্ট্রাকচার ভবন নির্মাণ। বাংলাদেশে এ ধরনের ভবন নির্মাণে গণপূর্তের অভিজ্ঞতা না থাকলেও প্রকল্পে নেওয়া হয়েছে এটি। ফলে গত ৬ বছরেও শুরু করতে পারেনি ভবনের কাজ। কিন্তু দিন যত গড়াচ্ছে প্রকল্পের মেয়াদ বাড়ছে। ২ দফায় ব্যয় বেড়েছে প্রায় ১০০ কোটি টাকা। এ বিষয়ে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মাসুদ রানার বক্তব্য জানতে চাইলেও তা পাওয়া যায়নি। পরে প্রধান প্রকৌশলীকে মেসেজ ও ফোন করেও পাওয়া যায়নি। প্রকল্পের নানা অনিয়মের অভিযোগ কিছুটা স্বীকার করলেও অনেক বিষয়েই মুখ খুলতে নারাজ জাতীয় গণগ্রন্থাগারের মহাপরিচালক। আমার কোঅর্ডিনেশনটা হলো মূল, কিন্তু দুঃখজনক সত্য হলো যে পিডি হিসাবে আমি বলতে পারবো যে যেহেতু আমি 80% লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি না বাই ডিসেম্বর 2025, কাজে আমি এটা অসন্তুষ্ট, প্রচণ্ড রকম অসন্তুষ্ট। এগুলি অব্যক্তই থাকুক, অনেক কারণ আছে, অব্যক্তই থাকুক। আমাদের হয়েছে কি সমস্যা যেটা হচ্ছে হলো আমরা আমাদের ডেডিকেশন নেই। দায়ভারটা নিবেও চলো যারা এই সিদ্ধান্তটা নিচ্ছে তারাই নিবে আমি মনে করি। দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে রাষ্ট্রের অর্থ অপচয় করার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TIV। সময় বেশি লাগছে এবং সে সময়টা যে কত লাগবে সামনে আরও, সেটাও এখন অনিশ্চয়তায় পড়ে গেছে। এটার ফলাফল হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এক ধরনের যোগসাজশের ভিতর দিয়ে আপনি যখন একটা অপরিকল্পনাহীন বা অদূরদর্শী একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছেন, সরকারি তহবিলের আসলে
অপব্যয় হচ্ছে, কতটা দুর্নীতির সুযোগ রয়েছে। আমার মনে হয় এক্ষেত্রে আমাদের দুর্নীতি দমন কমিশন এটা দেখতে পারে। এছাড়া গণপূর্ত অধিদপ্তর বাজার দরের চেয়ে 3 থেকে 4 গুণ দামে বিভিন্ন আসবাবপত্রের যে দাম নির্ধারণ করেছে তার দুর্নীতিরও অনুসন্ধান চায় টিআইবি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। দেশে সঠিকভাবে রোগ নির্ণয়ের সক্ষমতার ঘাটতি আছে। স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ না হলে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানো সম্ভব নয়। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এসব কথা বলেছেন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতাল পরিদর্শন করে মন্ত্রী আরও জানান, হাম প্রতিরোধে সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত জানিয়েছেন, ধনী গরিব সবাইকে একই রকম চিকিৎসা এবং দেশে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের লক্ষ্য। প্রতিমন্ত্রী জানান, আগামী 15 অগস্ট নিউরোসায়েন্স হাসপাতালের সম্প্রসারিত ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে স্বাস্থ্যসেবায় উচ্চ প্রযুক্তি শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী। জুলাই বিপ্লবের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা দেবার দাবি জানিয়েছেন শহীদ আবু সাইদের বড় ভাই আবুল হোসেন। পলাতক ফ্যাসিস্টদের নতুন বিতর্কের অপচেষ্টা ও বিভ্রান্তিকর বয়ান থেকে সচেতন মহলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দুপুরে রায়ের বাজার কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করে মঞ্চ 24। পরে সেখানে এক সংবাদ সম্মেলনে আবুল হোসেন বলেন, আবু সাইদের সর্বোচ্চ আত্মত্যাগী দেশের মানুষকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা জুগিয়েছিল। মুক্তিযুদ্ধের বীরত্বসূচক খেতাবের মতো জুলাই বিপ্লবের শহীদদের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্মৃতিস্তম্ভ সংরক্ষণের দাবি জানান তিনি। এ সময় মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকি বলেন, এতদিনেও শহীদদের যথাযথ রাষ্ট্রীয় সম্মান না দেয়া ও শহীদ পরিবারের অবহেলিত থাকা দুঃখজনক। বরিশালে আবাসন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে সংবেদনশীল স্থানে চেপে ধরে চেক ও স্ট্যাম্পে সই নেবার অভিযোগে লিটু ও আজাদ নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী আব্দুল আজিজ হাওলাদার অভিযোগ করেন, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হুমকি দিয়ে 6টি নন জুডিশিয়াল স্ট্যাম্প ও 70 লাখ টাকার একটি চেকে সই করতে বাধ্য করা হয়। অভিযুক্ত লিটু জাতীয়তাবাদী যুবদলের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করলেও বরিশাল মহানগর যুবদল এ দাবি অস্বীকার করেছে। বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশনার বেলাল হোসেন জানান, ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে আদালত কোতোয়ালি মডেল থানাকে তার এফআইআর হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক ও মসজিদের খতিব মুফতি হারুনুর রশিদকে চাকরি থেকে অব্যাহতি দেওয়াকে কেন্দ্র করে দিনভর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল 5:30 পর্যন্ত মাদ্রাসার সামনে দুই পক্ষের স্লোগান, বিক্ষোভ ও পাল্টাপাল্টি অবস্থান চলে। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদ্রাসায় বহিরাগতদের হামলার গুঞ্জন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে স্থানীয় এক বিএনপি নেতার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পুলিশ বলছে, কয়েকদিন আগে মাদ্রাসা পরিচালনা কমিটি বিভিন্ন অভিযোগে মুফতি হারুনুর রশিদকে শিক্ষক ও মসজিদের খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। এ নিয়ে মুফতি হারুনুর রশিদ এবং মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু তাহের জিহাদি পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বেসরকারি ও কওমি মাদ্রাসাগুলোর বিরুদ্ধে যাচাইবিহীন ও একপাক্ষিক সংবাদ প্রকাশ বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক কিরাত সংস্থার মহাসচিব সৈয়দ সাইফুল্লাহ মাদানী বলেন, কওমি মাদ্রাসাগুলো নৈতিকতা ও দেশ গঠনে ভূমিকা রাখলেও সাম্প্রতিক সময়ে কিছু অসম্পূর্ণ সংবাদ প্রচারের কারণে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে। সংবাদ সম্মেলন থেকে তথ্য প্রমাণ যাচাই ও সব পক্ষের বক্তব্য প্রচার সহ গণমাধ্যমকে 5 দফা আহ্বান জানানো হয়। একই সাথে দেশের সব মাদ্রাসার সিসি ক্যামেরা স্থাপন ও নিরাপদ শিক্ষা নিশ্চিতের তাগিদ দেয় সংগঠনটি।
দর্শক নন্দিত স্যাটেলাইট চ্যানেল এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব আয়োজনে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে ধারাবাহিকতা এবং এনটিভিতে আরও বৈচিত্র্যময় অনুষ্ঠানের প্রত্যাশার কথা জানিয়েছেন দর্শকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নানা আয়োজনের মধ্য দিয়ে মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠানমালার প্রশংসা করেন, পাশাপাশি এনটিভির সাফল্য কামনা করেন। এনটিভির যাত্রা আরো সুন্দর হোক, 2 যুগ নয়, যুগ যুগ ধরে তারা এই জনপদের মানুষের জন্য, সর্বোপরি সারা বাংলাদেশের মানুষের জন্য সংবাদের উৎস এবং সঠিক সংবাদের তথ্য যেভাবে তুলে আনছে, এটা অব্যাহত থাকুক। রংপুরে কেক কেটে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এনটিভির ২৪ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক, সমাজকর্মী ও সাংবাদিক সহ উপস্থিত ব্যক্তিবর্গ এনটিভির ভূয়সী প্রশংসা করেন। এনটিভি যে ধারা অব্যাহত রেখেছে, এটির সামনে আরও গতি পাবে। বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলের দুঃখ, বঞ্চনা প্রতিবেদনে আরও শানিত করবেন, সেটি আমরা আশা করছি। এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি এবং বস্তুনিষ্ঠ সংবাদ যেমন প্রতিনিয়ত করে থাকে, সেমনি আগামীতেও সুন্দর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে রাজশাহীতে। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এনটিভি সবসময় আমাদের বাংলাদেশের মানুষের কথা বলে। আন্দোলন সংগ্রামের তিনাদের যেই সময় ভূমিকা রাখার কথা ছিল সবই করেছেন। গাজীপুরে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, হামদ ও নাত প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, এনটিভি নানা প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে দেশের মানুষের কাছে জায়গা করে নিয়েছে। এনটিভি আবার তিনি বাংলাদেশের এই মিডিয়া জগতে শীর্ষে অবস্থান করবে এবং তার সফলতা কামনা করছি। কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এনটিভির ২৪ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে কিশোরগঞ্জে। এ সময় স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম সহ কর্মরত সংবাদকর্মীরা এনটিভির প্রশংসা করেন। ফেনীতে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ সময় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফেনী ১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এনটিভির মাধ্যমে আগামী দিনে সারা বাংলাদেশের মানুষ সত্য এবং নির্ভীক সংবাদ আমরা শুনতে চাই। ব্রাহ্মণবাড়িয়ায় উৎসাহ, উদ্দীপনা আর বর্ণাঢ্য আয়োজনে দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। এই সময় ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। বেসিকের অব্যবহৃত এবং পরিত্যক্ত প্লটগুলো দ্রুত উদ্যোক্তাদের বরাদ্দ দেবার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির। দুপুরে রাজধানীর তেজগাঁয়ে বেসিক ভবনে আয়োজিত কুটির শিল্প মেলার উদ্বোধন ও কর্মশালায় তিনি বলেন, পরিত্যক্ত প্লট দ্রুত সচল করতে না পারলে কর্মকর্তাদের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। প্লট সচল করার বিষয়ে কর্মকর্তাদের কাছ থেকে আগামী 7 দিনের মধ্যে সুনির্দিষ্ট প্রস্তাবনাও চান বাণিজ্যমন্ত্রী। বলেন, অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের অবদান অন্তত 60% উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। ফের চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই ফ্লাইট নিয়মিত চলবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রেতা। দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যানচেস্টার থেকে সরাসরি ফ্লাইটে আসা যাত্রীদের স্বাগত জানান বিমানমন্ত্রী। কখনো লোকসান, কখনো বিমান সংকট দেখিয়ে বন্ধ রাখা হয় সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। ফলে ঢাকায় অবতরণের পর বাড়তি ভাড়া ও ভোগান্তি সহ্য করে যাতায়াত করতে হতো সিলেটের বিপুল সংখ্যক প্রবাসীকে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই ফ্লাইট নিয়মিত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। শেষ 16তে আকর্ষণীয় লড়াইয়ে কাল রাতে মুখোমুখি হচ্ছে স্পেন পর্তুগাল। এই ম্যাচের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সহ আয়োজক দেশ কানাডাতেও। দর্শক, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির। কিছুক্ষণ আগেই জানিয়েছেন সেখানকার সবশেষ অবস্থা।
ইউরোপিয়ান নেশনস লিগ আর ইউরো চ্যাম্পিয়নশিপের দুই চ্যাম্পিয়নের লড়াই, পর্তুগাল এবং স্পেনের কথা বলছি, সব মিলে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন প্রত্যাশা নিয়ে ইউরোপের যে ফুটবল সমর্থকরা রয়েছেন তারা অপেক্ষা করছেন যে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং তরুণ লামিন ইয়ামালের এই লড়াইটা কেমন হবে। তাদের দুই দলেরই লক্ষ্য কোয়ার্টার ফাইনাল, যে দল উঠবে তারাই কিন্তু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে এবং সব বিবেচনায় এই ম্যাচকে ঘিরে কিন্তু দারুণ উত্তেজনা বিরাজ করছে এবং দুই দলের মধ্যে পর্তুগাল তারা গ্রুপ পর্বে কিন্তু তেমন ভালো করতে পারেনি, তারা রানার্স আপ হিসাবে যে নকআউট পর্ব সেটি নিশ্চিত করে এবং একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল তারা ক্রোয়েশিয়ার বিপক্ষে কোনো মতে ম্যাচটি জিতে মাঠ ছাড়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। অন্যদিকে স্পেন কিন্তু নকআউট পর্ব সেখানে দারুণ ফুটবল খেলেছে, তারা অস্ট্রিয়ার বিপক্ষে 3-0 ব্যবধানে দাপুটে লড়াই করেছে এবং সব বিবেচনায় এই ম্যাচটি একটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হতে চলেছে। দর্শক, এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।